আমন্ত্রণ ২১ রাতে। আজ ৫ আগস্ট, গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। সেই সঙ্গে ২১-এরও নতুন করে পথ চলার ২ বছর। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে আছেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও এবং অ্যাডকোর মহাসচিব আব্দুস সালাম। আপনাকে ২১ রাতে স্বাগত জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ। আমি প্রথমেই ২১ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। আলোচনায় যাওয়ার আগে আমি একটু পেছন দিকে ফিরে যেতে চাই। ২০২৪ সালের ৫ আগস্ট আমারও সৌভাগ্য হয়েছিল ওই দিন থাকার, আপনাকে অভ্যর্থনা জানানোর। অনেক মানুষ ছিল, প্রচুর মানুষ সেদিন আমি দেখেছি। আপনি যখন আসবেন তার আগে থেকেই মানে অন্যরকম একটি পরিবেশ, নিশ্চয়ই সেটি আপনি বলতে পারবেন ভালো। সেই স্যার, কেমন সেই অনুভূতি ছিল আপনার কাছে? এই ৫ই আগস্ট ২০২৪ এটা আমার লাইফের একটা, বলতে গেলে স্মরণীয় একটা ঘটনা। তার ৫ই আগস্টের আগে, কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে আমি দেশের বাইরে ছিলাম, সেখান থেকে ব্যাক করি। তখন দেশে তো টালমাটাল অবস্থা, অল দিস থিংস। তা ২৫-এ এই ৫ই আগস্ট ওই দিন আমার মনে আছে, টিভি অন করা, টিভিতে দেখতেছি যে এরকম মানে পরিস্থিতি, শেখ হাসিনা হেলিকপ্টার করে যাচ্ছে, অল দিস, ওই মুহূর্তটা, মানে ওই মুহূর্ত মানে অবস্থাটা সারা দেশই তখন মানে গভীর আগ্রহে ওয়াচ করতেছে দেশের কি অবস্থা হবে। ওই সময় অ্যাডহক আমার তখন মনে হলো, দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আমি আমার ঘরে ফিরে যাই, অর্থাৎ ২১ টেলিভিশনে ফিরে আসি। এর মধ্যে ২১ টেলিভিশন থেকে লোকজন গেছে আমাকে আনতে, মানে জিনিসটা হয়েছে সাইমনটেনিয়াসলি। আমি জানি স্যার। হ্যাঁ, সাইমনটেনিয়াসলি, কারণ ২১-এর এখানে তখন ঘিরে ধরছিল, বিভিন্ন মব করার চেষ্টা করছিল, গ্লাস ভাঙা, এবং এই ২১ টেলিভিশন তছনছ করতে চেয়েছিল। তখন মানে তারা ন্যাচারালি ২১-এর যারা তখন কাজ করতেছিল তারা ভীত সন্ত্রস্ত হয়েই যে এটাকে ঠেকাতে পারবে, একমাত্র আমার কথা চিন্তা করছে যে স্যার আসলে এটা ঠেকাইতে পারবে। তখন আমি আসলাম। আমি আসার পর দেখে যখন দেখলো ও আসল মালিক আসছে, এই জন্য কিন্তু যারা এই যে তখন ভাঙচুর করার জন্য, মব করার জন্য আসছিল, তারা কিন্তু সরে গেছে এবং আমাকে তখন সাদর অভ্যর্থনা জানিয়ে সকলের মতো যারা ছিল তখন আর কি ২১-এ টেলিভিশনে গ্রহণ করলো। এটা একটা অনুভূতি, মানে স্মৃতি বিজড়িত, এখনও সেটা মনে করলে আমার গা শিউরে ওঠে। সেটা সম্পূর্ণ আবেগ আপ্লুত, একটা নিজের ঘরে ফিরে আসা, এসব নিয়ে মানে সত্যিকার অর্থে ইট ইজ ভেরি গুড মেমোরি। এবং অনেক দিন পর সবাইকে কাছে পেলাম, এই একটা অনুভূতিতে সারাক্ষণ সেদিন প্রচুর লোকজন আসছিল দেখা করতে, পুরনো কলিগ যারা ছিল সবাই কংগ্রাচুলেশন জানাইছে, এই সমস্ত সারাদিন ওই নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে উঠে পড়ে লাগলাম ২১-কে আবার গড়ে তোলা, আবার নতুন করে একটি সংগ্রাম। আমি একটু যোগ করতে চাই। আপনি স্যার বলছিলেন যে সেই কথা, আমি নিজেও আবেগতাড়িত ছিলাম, আমি ছিলাম ওই সময়। আপনার কি কখনো মনে হয়েছিল যে আসলে আমি কখনো আবার আমার সেই জায়গাটিতে ফিরে যেতে পারবো? ও শিওর, একদিন আমি যে ২১ টেলিভিশনে ফিরে আসবো এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। কারণ এটা একটা অন্যায়, যেভাবে টিভি দখল করা হয়েছিল, এটা একটা সম্পূর্ণ একটা অন্যায়, জোর জবরদস্তি করে দখল করা। এবং আমি জানতাম যে আমি একদিন মানে ফিরে আসবো এই জায়গায়, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল সবসময়। মানে এইটাই সম্ভবত আপনার অন্যতম একটা স্পিরিট, যেটা আমরা দেখি আপনার কাজের ক্ষেত্রেও দেখি, যে না এটি হবে, এটি করতে হবে, এটি পারবো। রাইট, ঠিক একই জিনিস আপনার বিশ্বাসটা ছিল। এখন কেমন দেখছেন? আমি যদি বলি যে ২ বছর আপনার কাছে ইটিভি এবং রাজনীতি, আমি পরে আসি রাজনীতির বিষয়টি, ইটিভিকে ২ বছর আপনি দেখছেন, আমরা জানি নতুন করে আবার নব উদ্যমে আপনি শুরু করার চেষ্টা করছেন। এটি একটি সংগ্রাম আবার নতুন করে দাঁড়ানোর, সেটি আপনি কিভাবে
দেখছেন? আমরা ন্যাচারালি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিগত 2টি বছর, বিশেষ করে প্রথম বছর প্রচুর মানে কষ্ট গেছে এটা দাঁড় করাইতে, নতুনভাবে সমস্ত কিছু করতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়েছে। সেখানে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমার মিসেসকে। সেও এখানে প্রচণ্ড পরিমাণে কাজ করেছে এবং হেল্প করেছে এইটাকে আবার দাঁড় করানোর জন্য। তার অবদান অনেক। এবং এই বিগত 2 বছর আমরা চেষ্টা করে ইটিভিতে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং ইটিভি আবার মানুষ দেখে। আগে মাঝে এই বিগত 9টা বছর যখন দখল ছিল, তখন ইটিভির যে ভ্যালুসগুলো ছিল বা ইটিভিকে মানুষ যেভাবে দেখতে চাইতো সেইভাবে দেখতে পারে নাই, এবং এটাও একটা দালাল টিভি হয়ে গেছিলো, যার জন্য কিন্তু মানুষ মুখ ফেরাই নিয়েছিল। এখন কিন্তু সেটা আবার সেই আস্থাটা ফিরে আসছে দর্শকের মাধ্যমে। এখন ইটিভি দেখছে, মানুষ মূল্যায়ন করছে। এই জন্য আমি আমার দর্শকবৃন্দদের, ইটিভির যারা দর্শক আছে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। জি, অবশ্যই। আপনি আমাদের ম্যাডামের কথা বলছিলেন, আমরাও দেখি যে তিনি আসলে কতটা নিরলসভাবে কাজ করছেন প্রতিদিনই, সার্বক্ষণিকভাবে। প্রতিদিন বলবো না, আমি বলবো যে আপনি নিজেও স্যার, আমরা খুব অবাক হই যে আপনি এত খবর কিভাবে আসলে আপনি রাখেন, বা ম্যাডাম কিভাবে দুজনে একটা মেনটেন করেন। রাইট। এটা হচ্ছে প্যাশন, মানে মেইন হচ্ছে যে একুশে টেলিভিশন অ্যাকচুয়ালি ইট ইজ এ প্যাশনের জায়গা। এবং একুশে টেলিভিশন আমার কাছে একটা পরিবারের মতো। একুশে টেলিভিশনকে ভালোবাসি এবং একুশে একটা চেতনা, এবং 21 মানে মাথা নত না করা, এই যে সংগ্রাম, এটা একুশে টিভির যতদিন আছে, আমি বেঁচে আছি, ইনশাল্লাহ 21 মাথা নত করবে না এবং 21 মতো থাকবে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেটাই আমার চেষ্টা। জি, অবশ্যই স্যার, সেই চেষ্টার সঙ্গে অনেকেই আছেন আপনার সঙ্গে সবসময়। আমি এবার একটু সেই 5 আগস্টের বিষয়ে ফিরে যেতে চাই। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বাণী দিয়েছেন, আমি স্যার একটি বাণীটি উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেছেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য 5 আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের 5 আগস্ট এই দিনে দেশের বীর ছাত্র জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। স্যার, তিনি অনেকগুলো কথা বলেছেন, যে কথাগুলো আমরা আসলে সবসময় বলি, যে ঐক্যের একটি কথা তিনি বলেছেন। উনি এই বাণীটা উনি যথার্থই বলেছেন। এবং আসলে ঐক্য সৃষ্টি হয়েছিল বলেই কিন্তু আমরা ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি। এবং যে স্বপ্ন নিয়ে যারা শহীদ হয়েছে, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে এই জুলাই শহীদদের এবং যারা আহত হয়েছে তাদের প্রত্যেকে তাদের সমবেদনা, এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদের যেন বেহেশত নসিব করে। তাদের অবদানের জন্যই কিন্তু, তাদের আত্মত্যাগের জন্যই কিন্তু আজকে স্বাধীন বা আমি এখানে বসে কথা বলতে পারছি। এই যে মুক্ত গণমাধ্যম, যে এই যে স্বাধীনতা, মানে আপনার বাক স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যম, এখন কিন্তু বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের চর্চা হচ্ছে। আমরা কিন্তু বলতে পারছি যা আমরা চিন্তা করছি, কোনো বাধা নাই, কোথার থেকেও কিন্তু কোনো বাধা আসে নাই, বা এটা বলতে পারবে না এরকম কোনো সেন্সারও নাই, কোনো কিছু নাই। সত্যিকার অর্থে এই অর্জনটা হয়েছে কিন্তু বিকজ অফ এই যে 24 মানে জুলাই 5 আগস্টের কারণে। সুতরাং এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। তার মানে আপনাকে দেখতে হবে যে কতগুলো অ্যাচিভমেন্ট কিন্তু আমরা অর্জন অলরেডি করেছি। সেখানে নির্দ্বিধায় বলা যাইতে পারে যে মুক্ত গণমাধ্যম
এবং ইভেন তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও যে বলে এবং তাদের মিনিস্টার পর্যন্ত যে না আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্ত চেতনা, মুক্ত গণমাধ্যম থাকতেই হবে, এগুলো কিন্তু তারা স্বীকার করে, তারা বলে। এবং আমি বিশ্বাস করি যে এইটা প্রবাহমান থাকবে এবং আমরা সেই আগের দিনের সেই কালো দিনে আর ফিরে যেতে চাই না। তা এখন আপনি যদি বলেন যে গণমাধ্যম হচ্ছে মানে চতুর্থ স্তম্ভ, যদি আপনি সেদিক দিয়ে বলেন, সুতরাং যদি গণমাধ্যম যদি স্বাধীন থাকে এবং আমাদের মানুষের যদি কথা বলার অধিকার থাকে, তাহলে আমি মনে করি এইরকমভাবে স্বৈরাচারের জন্ম হবে না, বা এইরকম অন্যায়ের প্রতিবাদ মানুষ করবে এবং ওইভাবে যেভাবে হয়েছে খুন গুম বা যা আমরা অতীতে দেখেছি সেগুলোর আর পুনরাবৃত্তি হবে না বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই জন্য ইট ইজ ইম্পর্ট্যান্ট যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে হবে। এখনও অনেক গণমাধ্যমে আছে, যদিও সেন্সার নাই, কিন্তু গত 15 বছরে তাদের এই যে ভয়টা ভিতরে, তারা কিন্তু পুরো খোলাসাভাবে অনেক কিছু মানে নিজেরাই সেলফ সেন্সার করতেছে। এখানে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো সেন্সার নাই, কিন্তু তাদের এই যে বিগত 15 বছরের যে অভ্যাস হয়ে গেছে সেন্সারের এই যে ভীতি, এটা একটু সময় লাগবে। তারপরে আমি মনে করি সেটা মানে সবাই কাটিয়ে উঠবে যারা সম্পৃক্ত গণমাধ্যম নিয়ে কাজ করে। জি, অবশ্যই সেটি আমরা প্রত্যাশা করি অবশ্যই যে সেই ভীতি কাটিয়ে উঠে সবাই যেন স্বাধীনভাবে এই মত প্রকাশ করতে পারে, কাজ করতে পারে। স্যার, আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমি আবারও ফিরছি আলোচনা। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও এবং অ্যাডকোর মহাসচিব আব্দুস সালাম। স্যার, বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম এবং ঐক্যের একটি কথাও আপনি বলছিলেন। সম্প্রতি আমরা যে বিষয়গুলো দেখি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভেদ বা অনৈক্য, জুলাই সনদ, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে কি মনে হয় আসলে আলোচনার মাধ্যমে কি বিষয়গুলো এক জায়গায় আসা উচিত কি না? ঐক্যটা আসলে কিভাবে ধরে রাখা সম্ভব? আমার মনে হয় যে যারা বর্তমানে সরকারে আছে এবং যারা বিরোধী দলে আছে, এই যে পার্লামেন্টে যারা আছে, আমি মনে করি প্রত্যেকে রাজনীতিবিদ তারা ভালো করেই জানে যদি ঐক্য ধরে না রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আবার একটা খাদের মধ্যে পড়ে যাবে। সো দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ঐক্য ধরে রাখতে হবেই। এবং জুলাই সনদ আমি মনে করি পার্সোনালি, ব্যক্তিগতভাবে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং যে সকল সংস্কার যে করার কথা বা এই যে গণভোট যে দেওয়া হয়েছে, মানুষের যে চাওয়া সেগুলোকে পূরণ করতে হবে, বৈষম্য দূর করতে হবে। এই জিনিসগুলো যদি না করা হয় তাহলে কিন্তু এই যে নতুন স্বাধীনতা দিয়ে আমরা কি করব? মানুষের যদি বৈষম্য দূর না করা যায়, মানুষের যদি দুঃখ কষ্ট লাঘব না করা যায় এবং মানুষের যদি যে অধিকারগুলো ফিরিয়ে দেওয়া না যায়, তাহলে তো এর কোনো অর্থ হয় না। এতগুলো মানুষ যে শহীদ হলো, তাহলে তো কোনো মানে মিনিং নাই। সো আমি মনে করি সবাই এই ব্যাপারে সচেতন, আমি বিশ্বাস করি এবং আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকারের উপরে যে তারাও এটা উপলব্ধি করে। এখন পলিটিক্স ইজ ডিফারেন্ট থিংস। সো সুতরাং এখন মানে পলিটিক্সের কারণে আমরা যেটা দেখছি বা যেটাও কাম্য না নয় বিশেষ পয়েন্টে, কিন্তু এখানে আপনি যদি দেখেন বর্তমান সরকার কিন্তু বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তারা কিন্তু বারবার এই প্রতিশ্রুতি দিচ্ছে এবং আমি এটা বিশ্বাস করি যে তারা করবে, তারাও এটা বিশ্বাস করে। আর বিরোধী দল যে আছে
তারা যেভাবে এখন আসলে এখন টাইম হচ্ছে দেশ গড়ার। আমাদের অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, ধরেন ইকোনমিক প্রবলেম, এই যে কর্মসংস্থানের সমস্যা, এইগুলো, এই যে ধরেন এখন দেখেন গ্যাসের সমস্যা। প্রধানমন্ত্রী নিজেও আজকে এই বিষয় নিয়ে কথা বলেছেন। রাইট। এখন ঘটনা হচ্ছে যে আমাদেরকে এখন ঐক্য থাকতে হবে। যদি আমরা দেশটাকে আগায় নিয়ে যেতে চাই তাহলে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে অন্য বিষয়ে, নট পলিটিক্স। আমাদের দেখতে হবে যে কী করে আমরা কর্মসংস্থান করতে পারি। আমাদের দেখতে হবে যে কী করে এই সংকটগুলো, যেমন গ্যাস সংকট বা অন্য অন্য যে সকল সংকট আছে, সেগুলো কিভাবে উত্তরণ করা যায় সবাই মিলে, সেই দিকে কাজ করতে হবে। এখন এই যে রাজনীতির কোনো জায়গা নাই, আমাদের এখন দেশটা নিয়ে কাজ করতে হবে এবং আগায় যেতে হবে। জি স্যার, আপনি বলছেন যে আসলে আমাদের অর্জন আছে 2 বছরের, বা আপনি যদি গণ অভ্যুত্থানের 24-এর 5 আগস্ট, অনেকের মুখে একটি হতাশার বিষয় শুনি যে যে অভ্যুত্থানের যে চেতনা, সেই জায়গাটি আসলে পুরোপুরি বাস্তবায়ন হয়েছে কিনা। স্যার, আমি যদি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, এই 2 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যদি খুব লম্বা সময় নয়? তার আগে আপনাকে সবসময় ভাবতে হবে যে 24-এর গণঅভ্যুত্থানের আগে আমরা কোন পর্যায়ে ছিলাম। তার মানে আপনি যদি দেখেন যে 24-এর মানে আপনি যখন এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলো, আপনি যদি ইকোনমি দেখেন, এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক খালি, টাকা নাই, তারপরে আপনার এই যে বিদ্যুতের যে মূল্য, যে সমস্ত সাবসিডি বিদ্যুতে দিতে হয়, এই সমস্ত সব যদি আপনার টোটাল ইকোনমিটা দেখেন, আসলে কিন্তু আমরা একটা ভঙ্গুর অবস্থায় ছিলাম, তাই না? যদি ওইখান থেকে শুরু করেন, যদি এই 2 বছরে যদি আমি দেখি, মানে প্র্যাকটিক্যালি যে অবস্থায় দেশটা নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে এখন যে পর্যায়ে আছে মোটামুটি স্টেবল, মোটামুটি একটা স্টেবল জায়গা আছে। এই স্টেবলে থাকার কথা না। এটা কিন্তু হয়েছে একমাত্র, প্রথম কথা হচ্ছে যে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ইউনূস সাহেবের জন্য এই যে স্টেবিলিটিটা, এটা কিন্তু মানে তার একটা অবদান আছে এই স্টেবিলিটির জন্য। আর এখন বর্তমান সরকার এসে কিন্তু চেষ্টা করতেছে, তারা কিন্তু বিভিন্ন কাজ করতেছে, কিন্তু সেটা দৃশ্যমান হইতে তো একটু সময় লাগবে। তা আমি মনে করি যে আগামী 1 থেকে 1.5 বছরের মাথায় আমরা অনেক কিছু দৃশ্যমান দেখতে পাবো, যেগুলো এই গভর্নমেন্টগুলো এখন যে স্টেপগুলো নিচ্ছে, সেইগুলোর ফল পেতে মানে আমাদের 1.5 থেকে 2 বছর ধরেন অপেক্ষা করতে হবে। তখন কিন্তু ফল দেখা যাবে, যদি কি না পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকে এবং ঐক্য যদি থাকে এবং একটা স্থিতিশীলতা থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই, আমি বিশ্বাস করি, এটার ফল আমরা দেখতে পাবো, আমার দৃঢ় বিশ্বাস। কারণ যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সে কিন্তু কাজ করতেছে ব্যাপক আকারে, এবং তার যে প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু, সেটা কিন্তু অনেক কিছু আমি জানি বা দেখি, মোটামুটি খারাপ না। সেগুলো যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন তাকে কাজ করতে দিতে হবে, তাকে তো সময় দিতে হবে। এটা একটা নতুন গভর্নমেন্ট, এবং সে আইসে তাকে বছর 2-1 সময় দেন, দেখেন কতদূর নিয়ে যায়। তা আমার কথা হচ্ছে কি, ততক্ষণ ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এই যে কঠিন সময়, আরও হয়তো আর একটু কঠিন সময় আসবে আমাদের ইকোনমিক্যাল দিক থেকে, তারপরের থেকে আমি মনে করি উত্তরণ হবে। জি স্যার, আমরা সেই অপেক্ষায় থাকি সবসময় যে উত্তরণের দিক থেকে। স্যার, আমরা জানি যে আপনি দেশের রাজনীতি বা সংস্কৃতি যে কোনো দিক বলি না কেন, আপনি সবসময় খবর রাখেন, এবং আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি, এগুলো খুব গভীরভাবে খবর রাখেন, যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন, হয়তো দর্শকরা এগুলো জানে না। এইগুলো কিভাবে, এত কিছু আপনি কিভাবে? না, আমি প্রচুর পড়াশোনা করি, ওয়াচ করি, দেখি, কানেক্টেড থাকার চেষ্টা করি, এবং ধরেন আমার কাছে যে সাবজেক্ট পলিটিক্স, ইকোনমি, ওয়ার্ল্ডের সমস্ত খবর, এগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং ম্যাটার করে, যার জন্য এটা মানে নিজের আপডেট রাখার চেষ্টা করি। আমি দেখি সেই আপডেটটা আরও আমাদের থেকেও আপডেট আমরা দেখি, যে যখন গভীর রাতে আপনি কোন একটি বিষয় নিয়ে বলেন যে এই বিষয়টি আরও কীভাবে ভালো করে করা যায়।
স্যার, ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটাকে আপনার কাছে কি মনে হয়? আসলে বাংলাদেশের কিভাবে আগানো উচিত সামনে? আমার মনে হয় যে ধরেন, যদিও আমি রাজনীতিবিদ নই, কিন্তু আমি পার্সোনাল ওপিনিয়ন আপনি যদি জানতে চান আমি দিতে পারি। সেটা হচ্ছে যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ একটা ইন্টারেস্টিং জায়গায় আছে, যদি কিনা আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন বুদ্ধিমত্তার সাথে। এটাকে ক্যাশ করতে হবে, আমাদের এই পজিশনটাকে ক্যাশ করতে হবে আমাদের দেশের উন্নয়নের জন্য। যেহেতু আমরা একটা ক্ষুদ্র দেশ এবং আপনি যদি দেখেন আমাদের জনসংখ্যা অনেক, সো এই জনসংখ্যা এবং ভূ রাজনৈতিক পজিশনিং, এটা নিয়ে আমাদেরকে মানে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। তাহলেই কিন্তু আমরা যদি ঠিক বুদ্ধিমত্তার সাথে ঠান্ডা মাথায় আগাই, তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারবো, জি, আমি বিশ্বাস করি। অবশ্যই স্যার। এবং এখানে আপনাকে অবশ্যই আপনি যদি আমাদের পার্সোনালি জিজ্ঞেস করেন, যেমন আমরা বেষ্টিত, আমাদের তিন দিকে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এটা নেবার কান্ট্রি। অবশ্যই আমাদের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক থাকবে। তার মানে এই না যে যেভাবে আগে চলছিল সেইভাবে, নো, এটা আমরা আমাদের মতো করে চলবো, স্বাধীনভাবে চলতে হবে। এবং সেটা যে দেশই হোক না কেন, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আগে, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। তারপরে আমার কথা হচ্ছে, সে পরাশক্তি বা বড় বড় শক্তি তো আছে, থাকবে, অনন্তকাল থাকবে। তাদের সাথে কৌশলে আগাতে হবে আমাদের। যেমন ধরেন, বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, আমাদের ইকোনমিক্যাল গ্রোথের জন্য আমাদের কিন্তু যেমন মানে চায়নাকে দরকার, চায়নার হেল্প দরকার, তেমনভাবে আমাদের আমেরিকাও দরকার, ওয়েস্টেরও দরকার। তারপরে আপনাকে আমাদের এখন যেটা শক্তিশালী হওয়া দরকার, সেটা হচ্ছে ডিফেন্সে আমাদের শক্তিশালী হওয়া দরকার। এবং আমাদের তো, আমরা ছোট দেশ হইতে পারি, কিন্তু আমাদের ডিফেন্স, বিশেষ করে এয়ার ডিফেন্সে আমাদের অনেক কিছু করার আছে, সেগুলো করতে হবে। শক্তিশালী দেশ, আমাদের ফ্রেন্ডশিপ করা উচিত টার্কির সাথে, পাকিস্তানের সাথে। মানে আপনার ভূ রাজনৈতিক এবং আপনার যদি স্বাধীন সার্বভৌমত্ব এইগুলোকে রক্ষা করতে চান, তাহলে আপনার সেই রকম ধরেন রিলায়েবল পার্টনার দরকার, যাদেরকে নিয়ে আমাদেরকে গ্রো করতে হবে। সো আমি মনে করি এখন আমরা আমাদের দেশের যে সম্পদ আছে, ন্যাচারালি আমরা একটা ছোট দেশ, এবং আমাদের যা সম্পদ আছে সেগুলো ইউটিলাইজ করতে হবে। যেমন ধরেন এই যে গ্যাসের ক্ষেত্রে, বা এই যে বঙ্গোপসাগরের যে সমস্ত ড্রিলিং দরকার, বা যে সমস্ত তেল উত্তোলন, এই সমস্ত জায়গায় মোর ইনভেস্ট করতে হবে। এখানে আমাদের যা সম্পদ আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে। যেমন আমরা এই যে পাওয়ার, দেখেন আপনি পাওয়ারের যে ক্রাইসিস, বা এই যে বিদ্যুতের দাম বাড়তেছে, আমাদের যেটা করা উচিত, যেমন এই যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ যেটা করা হয়েছে, এর চেয়ে ডবল আরেকটা পাওয়ার প্ল্যান্ট করা উচিত, 5000 মেগাওয়াটের, যেটা করা উচিত। কারণ আপনার যখনই দেখবেন আপনি পারমাণবিক পাওয়ার যখনই এটা কিন্তু চিপার। ধরেন এর কিলোওয়াট পড়বে উৎপাদন খরচ 4.5 টাকা থেকে 5 টাকার মধ্যে। তাহলে আপনি এখন কিলোওয়াট কত দিচ্ছেন? সো কনভেনশনাল এবং ফসিল পাওয়ার দিয়ে সে সমস্ত পাওয়ার প্ল্যান্ট দিয়ে চলবে না। আমাদের যাইতে হবে, ধরেন যেহেতু আমাদের বিদ্যুৎ দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, এই জন্য আরেকটা পাওয়ার প্ল্যান্ট করা জরুরি। যেমন রূপপুর করা হয়েছে, আরেকটা রূপপুর বড় দ্বিগুণ, মানে 5000 মেগাওয়াটের একটা করা, যেটা জরুরি। এই গভর্নমেন্টের সেটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গেলে আপনার পাওয়ার লাগবে, আমাদের জনসংখ্যা, এবং এই পাওয়ারের আপনার ফসিল এনার্জি দিয়ে হবে না। আর সোলার দিয়ে করতে হবে, কিন্তু সোলার আমাদের জায়গা কম, আমরা সোলারে এত বেশি কিছু করতে পারবো না। সো আমাদের পাওয়ার প্ল্যান্ট দরকার। আমি মনে করি যে এই গভর্নমেন্টের সেখানে স্টেপ নেওয়া, রাশিয়ার সাথে যেহেতু এক্সপিরিয়েন্স আছে, রাশিয়ার সাথে করছে, আর একটা রাশিয়ার সাথে করা উচিত। ন্যাচারালি গত গভর্নমেন্ট যেমন এখানে অনেক দুর্নীতি আছে, এইসব না করে আমি আশা করি তাহলে অনেক কম খরচে আর একটা পাওয়ার প্ল্যান্ট করা যাবে।
স্যার, চমৎকার প্রস্তাবনা আপনার। নিশ্চয়ই যারা সরকারের নীতি নির্ধারণ আছেন তারা নিশ্চয়ই অনুষ্ঠানটি দেখছেন বা তারা হয়তো ভাববেন বিষয়টি। স্যার, একটু টেলিভিশনের দিকে দৃষ্টি দিতে চাই। টেলিভিশন, আপনি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের যেটি আছে সংগঠন, সেটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিভিশন নিয়ে আসলে কি অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে? টেলিভিশনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে পারি বর্তমানে। কারণ আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার আমাদের বাংলাদেশের মার্কেট সাইজটা ছোট, এবং আপনি যদি দেখেন বিগত 3-4 মাস ধরে অ্যাডভার্টাইজমেন্ট আরও কমে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট কমে গেছে বিকজ আপনার অ্যাডভার্টাইজমেন্ট মার্কেট ছোট একে, তো সেই সাথে আবার 40টা টেলিভিশন। এখন এই টেলিভিশনগুলো বর্তমানে এক্সিস্টেন্স করা কঠিন হয়ে যাবে। এদেরকে টেলিভিশনগুলোকে মাস্ট ডিজিটালাইজেশন করতে হবে এবং পে চ্যানেল করতে হবে। যেটি আপনি সবসময় বলেন যে পে চ্যানেলের কথা। পে চ্যানেল করতে হবে, কারণ আমাদের ধরেন চ্যানেল যদি আপনি টিভি দেখেন, আমাদের ধরেন 5 কোটি গ্রাহক আছে, 5 কোটি গ্রাহক আছে। সুতরাং এখান থেকে পে চ্যানেলের মাধ্যমে টেলিভিশন স্টেশনের কিছু আর্নিং হইতে হবে, বাদ বাকি অ্যাড দিয়ে করলে তাইলে একমাত্র চলতে পারবে। যার জন্য আমরা ফাইট করতেছি, গভর্নমেন্টের সাথে আলোচনা করতেছি এটা করার জন্য। তা এটা আশা করি হবে, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে যে ন্যাচারালি এখন শুধু টেলিভিশন দিয়ে আপনার মানে চলা কঠিন। আপনার ডিজিটালাইজেশন দরকার, আপনার এই যে অনলাইন অ্যাক্টিভিটিস দরকার। মানে আপনার তো টিভি মানে কি এখন তো আর সব হাতের মুঠোয়, তাই না? সুতরাং মানে টেলিভিশন বলতে সেই আগের মানুষের সময়ও কম ওইভাবে টেলিভিশনের দেখা। আর আপনি যদি এজ গ্রুপ দেখেন, এজ গ্রুপ তারা কিন্তু টেলিভিশন কম দেখে, তারা কিন্তু সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে দেখতেছে। সো মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। সো আমাদেরকেও সেই সাথে অ্যাডজাস্ট করতে হবে। টেলিভিশন থাকবে, টিকে থাকবে, কিন্তু এতগুলো টেলিভিশন টিকে থাকবে কিনা আমার সন্দেহ। কারণ ইট ইজ ভেরি টাফ টু, মানে টেলিভিশনের একটা স্টেশনের তো খরচ অনেক। সুতরাং সেটা মেনটেন করা, অল দিস থিংস, এটা কিন্তু কঠিন সময়। সো দেখা যাক। টেলিভিশনের জন্য প্রতিদ্বন্দ্বী কাকে মনে হয়? ডিজিটালাইজেশনের কথা আপনি বলছিলেন, বারবারই বলছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক বেশি এখন শক্তিশালী। সেই ক্ষেত্রে আমরা জানি যে 21শে টেলিভিশনের একটি পরিকল্পনা আছে, বা 21শে টেলিভিশন ডিজিটালি এখন অনেক বেশি কাজ করছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে। এটি আপনার কারণে সম্ভব হয়েছে, এবং ম্যাডাম আপনার দুজনেই এটিকে সামনে নেওয়ার জন্য আর কি পরিকল্পনা আসলে আসে? আমরা এই সেপ্টেম্বরের থেকে ধরেন এখন একটা প্ল্যান আছে অনওয়ার্ডস অক্টোবরের থেকে আমরা ডিজিটালে আরও ব্যাপক আকারে যাচ্ছি এবং ইনভেস্টও করব ডিজিটাল সেক্টরে, এবং এই অনলাইন প্ল্যাটফর্ম এবং ওটিটি করার প্ল্যানিং আছে আমাদের। মানে এই সাইডে যেতে হবে। মানে ন্যাচারালি আপনি শুধুমাত্র টেলিভিশন দিয়ে একা আপনি করতে পারবেন না। আপনাকে সারভাইভ করতে গেলে আপনার অন্য লাইক এই যে অনলাইন টিভি, তারপরে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটিটি, এই সমস্ত দিকে বিভিন্ন এইসব দিকে যাইতে হবে। কালচারাল ক্ষেত্রে আমরা দেখি যে 21শে টেলিভিশনের একটি কন্ট্রিবিউশন আছে, বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছে, এবং নতুন করে আরও কীভাবে এই জায়গাটি এগিয়ে নেওয়া যায়, এই জিনিসগুলো নিশ্চয়ই নতুন করে আরও পরিকল্পনা আপনি করছেন। আমাদের অ্যাকচুয়ালি ওই যে কালচারের কথা বললেন, আসলে হয়েছে কি, যদি টেলিভিশনগুলো যদি ঠিকমতো চলতে পারে তাহলে কিন্তু তারা কালচারের দিকে ইনভেস্ট করবে। কথাটা বুঝছেন? মানে টেলিভিশনের ইনকাম এনাফ হইতে হবে যাতে করে মানে আপনার এই প্রোগ্রামের ক্ষেত্রে, নাটক, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করে। আপনি দেখেন যেমন ইটিভি হচ্ছে জেনারিক চ্যানেল, তার মানে এখানে নিউজ আছে, প্রোগ্রাম আছে, সমস্ত কিছু। আরগুলো দেখেন নিউজ চ্যানেল। আপনি যদি ম্যাক্সিমাম দেখেন নতুন চ্যানেল বা অন্যান্য সব নিউজ চ্যানেল, কিন্তু খেয়াল করেন ওরা কিন্তু এই কালচারাল প্রোগ্রাম বা এই সমস্ত নাটক বা সিনেমা এইদিকে কিন্তু নাই।
তারা শুধু নিউজ। আপনার যদি নিউজ চ্যানেলগুলো দেখেন, আপনি শুধু মানে ওদের লোগোটা সরায় ফেলেন, আপনি দেখবেন তিনি সবই একই রকম। একই। আপনি কিন্তু বলতে পারবেন না, যদি লোগোটা যদি সরায় ফেলেন, আপনি বলতে মনে হবে বলা যাবে না যেটা কোন চ্যানেল, সবই এক। মানে কনসেপ্ট ওই যে নিউজ যা আছে সেই নিউজ দেখাচ্ছে, আমরাও তো দেখাচ্ছি, তাই না? তো নিউজ, কিন্তু এই নিউজ নিয়ে 24 আওয়ার্স আপনার যে নিউজ চ্যানেলগুলো করতেছে, মানে এখানে কি একই রিপিটেশন, অল দিস থিংস, অমুক তমুক, নতুন কোনো কিছু সেরকম কিন্তু নাই। আবার যদি আপনি অন্যদিকে খেয়াল করেন, ইন্টারন্যাশনাল নিউজ, যদি নিউজ চ্যানেলগুলো ভালো করে খেয়াল করেন, ওদের কিন্তু ইন্টারন্যাশনাল নিউজগুলো সেখানে কিন্তু কন্ট্রিবিউশনে কিন্তু কম। পৃথিবীতে অনেক কিছু ঘটতেছে, সেই নিউজগুলো কি আপনার নিউজ চ্যানেলে কিন্তু প্রপার দেখাচ্ছে ঘটনা? না, সেটা দেখতে কিন্তু আপনার আবার বিবিসি দেখতে হচ্ছে, CNN দেখতে হচ্ছে, অল দিস থিংস। সো সুতরাং নিউজ চ্যানেল এরা মানুষ দেখে। আর নিউজ চ্যানেলের কি আছে, আর টক শো আছে, সে তো আমাদেরও আছে, সবারই আছে। আর কি এরকম ধরেন 2-4টা প্রোগ্রাম, নতুন কোনো কিছু নাই। তার মানে আপনারা যদি খেয়াল করেন, ইটিভি যা শুরু করছিল তাই কিন্তু অন্য অন্য সব টেলিভিশনগুলো ওইগুলার কপি পেস্ট। এদের নতুন কোনো কিছু আছে, যেমন ফ্যাক্ট চেক আমরা নতুন করছি, এটা কি অন্য কারো আছে? এখন কিন্তু করতে পারে না। লাইক দিস আমরা যে প্রোগ্রামগুলো করি, ধরেন সে কথার কথা জেনজি নিয়ে প্রোগ্রাম করতেছি আমরা, যেমন মুক্ত খবর নিয়ে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতেছি, দেশ জুড়ে নিয়ে প্রোগ্রাম করতেছি, বা এই যে বিভিন্ন ধরনের, এই যেমন আমরা যেটা সবচেয়ে জনদুর্ভোগ, মানে আপনার গভর্নমেন্টের দেখা উচিত কি জানেন, দুটো জিনিস দেখা উচিত পৃথিবীর। একটা হচ্ছে জনদুর্ভোগ, আর একটা হচ্ছে জনতার কথা। জনতার কথা দেখলে তো পালসটা বুঝতে পারতেছে সাবজেক্ট ওয়াইজ, আর একটা হচ্ছে জনদুর্ভোগ মানে দেখলে বুঝতে পারবে যে কোথায় কাজ করতে হবে। এই দুটো জিনিস আমি গভর্নমেন্টকে বলবো যে আপনারা এই দুটো ওয়াচ করেন, সেই অনুসারে কাজ করেন। নিশ্চয়ই তারা দেখেন। আমি স্যার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই 2 বছরের অনেক অর্জন, অনেক হতাশা, অনেক আলোচনা আছে, একেবারে শেষ করব। আপনি 21শে টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আমি আমাদের 21শে টেলিভিশন দর্শকদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাই, ধন্যবাদ জানাই, এবং যে আপনারা 21শে টেলিভিশনের সাথে আছেন এবং সবসময় 21শে টেলিভিশনকে সাপোর্ট করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। 21শে পরিবার কৃতজ্ঞ, এবং আগামীতেও 21শে টেলিভিশনের সাথে থাকবেন এই কামনা করি, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। জি স্যার, আমি এখানে শেষ করছি আজকে। বা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জানি আপনি অনেক ব্যস্ত। 21শে পরিবারের পক্ষ থেকে আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।